আহসানের মাথার ব্যান্ডেজটা খুলে ফেলা হয়েছে। ক্ষতটা সেরে গেছে, তবে কালচে বর্ণের একটা দাগ রয়ে গিয়েছে। হাতের কবজির আঘাতটাও ঠিক হয়ে গেছে। অসুস্থতার বাহানায় মাজদাক ছেলেকে ব্যবসার কাজে একদমই হাত লাগাতে দেননি। ঘরে শুয়ে বসে দিন কেটেছে তার এক প্রকার। কাজের মধ্যে অবশ্য একটা কাজ হয়েছে। জমিয়ে রাখা চাকরির পড়াগুলো শেষ করে ফেলেছে সে। আসান সর্বক্ষণ বাড়িতে উপস্থিত থাকার দরুন রুমি এবং তরি উভয়কে বেশ দৌড়ের উপরেই থাকতে হয়েছে। সন্ধ্যা থেকে রাত অবধি পড়ার টেবিল ছেড়ে উঠতে পারেনি তারা। আজ আগের রুটিনে অভ্যস্ত হয়ে পড়েছে আহসান। দীর্ঘদিন পর কাজে ফিরেছে সে। ঘরে শুয়ে বসে তার এক প্রকার বিরক্তি ধরে গেছে। কি একঘেয়ে জীবন। অনেকদিন পর তরিকে পৌঁছে দিতে তরির কলেজে গিয়েছিল আছে। এই কিছুদিন মাজদা তরি আর রুমি গিয়ে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্বে ছিলেন। ব্যস্ততার ফাঁকে হঠাৎ আহসানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই অপরিচিত একটা নম্বর দেখতে পেল সে। দ্রুত হাতে কলটা রিসিভ করে কানে তুলল সে। কয়েকবার হ্যালো বললেও ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া গেল না। আহসান বিরক্তিতে চোখ মুখ কোচকে কলটা কেটে দিল। বেশ কিছুদিন যাবতই অপরিচিত নম্বর থেকে কল আসছে তার ফোনে, তবে রিসিভ করলে কারো শব্দ পাওয়া যায় না। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আজ কলেজ থেকে বের হয়ে বিজয়ের হাসি হাসল তরি। কতদিন পরে দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে তার। আহসান অসুস্থ হবার পর থেকে তরিকে মাজদা কলেজ থেকে নিতে আসতো। যেই জায়গাটা আহসানের ছিল তা অন্য কাউকে দেওয়া অসম্ভব। আজ ক্লাসের ফাঁকে কতবার যে কলেজের বারান্দায় উকিঝুঁকি দিয়েছে তরি তার হিসেব নেই। মনে তাই একটাই প্রশ্ন, আহসান কি এসেছে বাইক নিয়ে? তরির ছটফটে কাণ্ড দেখে নাতাশা সহ সকলে মুখ লুকিয়ে হেসেছে। বিয়ের পর স্বামীর প্রতি এরূপ অদৃশ্য সুতার টান দেখতেও এতটা মধুর হয়। আজ সন্ধ্যায় তরি কিংবা রুমি কেউ পড়তে বসলো না। বাসায় হঠাৎ আগন্তুকের বেশি মেহমান এসেছে। তরি অবশ্যই এদের চিনে। এর আগেও দেখেছে সে তাদের। আহসানের বন্ধু হয় তারা। আহসান অসুস্থতার সময়টুকুতে বেশ কয়েকবার এসেছে তারা। বিয়ের দিন এদের আহসানের আশেপাশে দেখেছিল সে। আহসান বন্ধুদের দেখলেই প্রাণখোলা হাসি জানিয়ে তাদের আমন্ত্রণ জানায়। এরপর আড্ডায় মত্ত হয়ে দুনিয়া ভুলে যায়। তরি নাস্তার ট্রে হাতে রান্নাঘর থেকে বের হতেই রুমি এসে অকস্মাৎ তার হাত থেকে ট্রেটা ছিনিয়ে নিল। তরি হতবাক হয়ে রুমির দিকে তাকাতে রুমি বলল, এত নাস্তা দিয়ে এদের সঙ্গে ঢং করতে হবে না ভাবি। এরা আস্ত সোজা। ওই যে সবচেয়ে লম্বা করে যে ভাইয়ার সঙ্গে বসে আছে সে সবচেয়ে বেশি ফাজিল। বাকি দুইজন ভাইয়া ভালো, তবে ওটা আস্ত একটা বদ। ভাইয়ার লাইপে আরো মাথায় উঠে বসেছে। তরি হতাশ হয়ে রুমির দিকে তাকিয়ে রইল। লম্বা করে যিনি আহসানের পাশে বসে আছেন তার নাম রঙ্গন। পাশের দুজনের নাম সৌম্য আর অর্ক। প্রথম যেদিন তারা বাড়িতে এসেছিল আহসান নিজেই তাদের সঙ্গে তরিকে পরিচয় করে দিয়েছিল। এরপর থেকে তারা কোনো প্রয়োজনে বাড়িতে এলে তরি তাদেরকে নাস্তা দিয়ে আপ্যায়ন করে। রুমি অবশ্য আহসানের কোনো বন্ধুদের সামনে যায় না। শোভায় বারণ করেন যেতে। একটা অবিবাহিত মেয়ের এভাবে ভাইয়ের বন্ধুদের সামনে যাওয়া মোটেই উচিত নয়। বলতে গেলে শোভা রুমির বিষয়ে একটু সংবেদনশীল। রুমির বাক্য অগ্রাহ্য করে তরি ড্রয়িং রুমে নাস্তার ট্রেটা দিয়ে এলো। রঙ্গন, সময় এবং অর্ক তরিকে দেখে ভাবি বলে সালাম দিল। তরি লজ্জায় মাথা নামিয়ে ফেলল। বয়সে বড় তিনজন মানুষ তাকে ভাবি ভাবি বলে সম্বোধন করছে। বিষয়টা বড় লজ্জার। রুমি দূর থেকে রঙ্গনকে দেখা মাত্র তার অগোচরে রঙ্গনকে ভেঙচি কাটল। ছোটবেলায় ভাইয়ার সঙ্গে যখন এই রঙ্গন নামক ব্যক্তিতে রুমিদের বাড়িতে আসতো রুমির তখন বেশ রাগ হতো। অর্ক এবং সৌমুকে রুমি সেভাবে চেনে না। দূর থেকে অবয়বখানি দেখেছে শুধু। আহসানের ভার্সিটি লেভেলের বন্ধু তারা। তবে রঙ্গনকে সে বেশ ভালোভাবেই চেনে। আহসানের স্কুল জীবনের বন্ধু সে। রুমি অবশ্য তাকে মোটেও পছন্দ করে না। বাড়িতে এলেই রুমির বেনুনি ধরে টানাটানি করত সে। বাদর ছেলে। তোরে নাস্তার ট্রে রেখে চলে আসার সময়ই সৌম্য নামের ছেলেটি তরি চলে গেছে ভেবে আহসানকে বলল, ভাবি কিনে কোথাও যাওয়ার প্ল্যান নেই বন্ধু? বিয়ে শাদী করেছো, হানিমুন বলে তো একটা ব্যাপার আছে নাকি? এতদিন মাথা ভেঙে পড়েছিলে বিছানায়, তাই আর বলা হয়নি। কিন্তু এখন ভাবিকে নিয়ে কোথাও ঘুরে আসা উচিত তোর। এরপরে বাচ্চা কাচ্চা এলে দূরত্ব আরো বাড়বে দুজনের মাঝে। নিজেদের মধ্যে ডুবে থাকার এটাই মোক্ষম সময়। আহসান মাথা চুলকে বলল, আসলে কাজের প্রেসারে এত সব নিয়ে ভাবা হয়নি। তোর পড়াশোনার ক্ষতি হবে ভেবে আর আগায়নি ওদিকে। পরীক্ষাটা শেষ হোক, তারপর যাব না হয়। বন্ধু সমাজে অর্ক নিজ বিটলামির জন্য বিটলা নামে বেশ পরিচিত। আজও তার ব্যতিক্রম ঘটল না। নিজ নামের মর্যাদা সে ফের প্রমাণ করল।
বাঁকা হেসে আহসানকে বলল, পরীক্ষার আশায় বসে থাকলে কিছু হবে না বন্ধু। যাবা নাকি ভাবি কিনে লিটনের ফ্ল্যাটে? চাবি লাগবে, চাবি? অর্কর কথার মানে ধরতে পেরে আহসান সোফা থেকে উঠে অর্কের পিঠে জোরে সোরে একটা চাপড় বসালো। অর্ক হাসতে হাসতে রঙ্গনের পিছু গিয়ে লুকিয়ে পড়ল। অর্ক, সোম ও রঙ্গন রাতে খেয়ে দিয়ে বাড়ি ফিরল। শোভা তাদের না খেয়ে ফিরতে দেয়নি। ছেলের বয়সে তিনটি ছেলে যে তারই ছেলের সমতুল্য। বিপদে আপদে আহসানের পাশে ওদের সবসময় দেখেছে শোভা। রঙ্গনের উপস্থিতি অনুমান করে রুমি এতটা সময় মধুবিবির ঘরে লুকিয়েছিল এক প্রকার। আহসানের বন্ধুরা চলে গেছে ভেবে যেই না রুমি মধুবিবির ঘর হতে বের হলো, সেই রঙ্গনের সামনে পড়েই গেল সে। রঙ্গন তখন বাইকের চাবি গুটিয়ে বের হচ্ছে সবে। যেখানে বাঘের ভয়, সেখানে সবার আগেই সন্দেহ হয়। মধুবিবির ঘরটাও অতি বাজে একটা জায়গায় পড়েছে। পুরো বাড়ি শেষে একেবারে মেইন গেটের মুখোমুখি। আরেকটু পর বেরোলেই তো পারত সে। তাহলে আর রঙ্গন নামক অনামকটার সঙ্গে তার দেখা হতো না। রুমি রঙ্গনকে অবলোকন মাত্রই দরজার পাশ কেটে লুকিয়ে পড়তে চাইল। বিশেষ লাভ হলো না তাতে। রঙ্গন ফাঁকা গলায় নিম্নস্বরে বলেই ফেলল, খামচি রানী কর করানি। রুমি রাগে গজগজ করতে করতে হেঁটে চলে এলো। পিছু ফিরে একবার চাইল না অবধি। অবশ্য পিছু ফিরলে রুমির মেজাজের 12টা হতে 13টা খুব সহজেই বেজে যেত। রঙ্গনের ওই বিটকেলের ন্যায় হাসি দেখার চেয়ে মৃত্যু শ্রেয়। রুমির জীবনে খামচি রানী শব্দটির উৎপত্তি বহু পূর্বেই ঘটেছে। রঙ্গনের সঙ্গে শুরু হতে রুমির শিশুমনে বেজায় দ্বন্দ্ব। বিনুনি ধরে রঙ্গনের টানা হেঁচড়া বিশেষ পছন্দ ছিল না তার। সে কারণেতে একবার জেদের বসে রঙ্গনকে নিজের ধারালো নখ দিয়ে এমন খামচি দিয়েছিল সে, রঙ্গনের বাম হাতের উপরে পিঠের চামড়া ভেদ করে গলগলে তরল রঞ্জক পদার্থের সূত্রপাত ঘটেছিল। এরপরও বেহায়াপনা এক ছটকাও কমেনি তার। এরপর হতে রুমিকে দেখলেই দূর হতে খামচি রানী বলে টিপ্পনি কাটে তাকে। রুমির বড্ড অসহনীয় লাগে এই ডাকটা। কেমন যেন একটা নাম, খামচি রানী কড়কড়ানি। ছি। রঙ্গন বাইক নিয়ে ফেরার পথে আহসানদের বাড়ির ফটক দরজার দিকে তাকিয়ে রইল বেশ খানিকটা সময়। রুমি মেয়েটা বোঝে না তাকে। একটাবার পিছন ফিরে তাকিয়ে মিষ্টি করে হাসলে খুব বেশি খারাপ হতো কি? বাইকের লুকিং গ্লাসে নিজেকে আলতোভাবে ঘুরিয়ে ফিরে একবার দেখল রঙ্গন। দেখতে এতটা বাজে নয় সে। এলাকার বহু সুন্দরী সুশীলা রমণী দিনরাত হাবুডুবু খায় তার প্রেমে। এই রুমি মেয়েটাই বড্ড বাজি। 2 পয়সার দামও দেয় না তাকে। রুমির কোন বাড়া ভাতে ছাই ফেলেছে সে? তাকে দেখলেই মুখটাকে অহেতুক কুচকে রাখার মানে কি? দুষ্টু মেয়ে রুমি ঝুমি। আসান আড্ডার পাট চুকিয়ে ঘরে ফিরতেই তরিকে বিছানায় ওপরে পা দুলিয়ে বসে থাকতে দেখে বিস্মিত হলো। অনেক রাত হয়েছে। সকালে যে ক্লাস আছে সে কথা কি ভুলে গেছে আনমনা মেয়েটা? আসান নরম সুরে শুধালো, ঘুমাতে যাওনি এখনো? সকালে ক্লাসে যেতে হবে না? তরি বিছানায় হেলান দিয়ে বেনির আগা ঘোরাতে ঘোরাতে বলল, যাব। দাদিমা ডেকে গেছেন, এক্ষুনি চলে যাব। মিনিট খানেক নীরব থেকে তরি নিজেই ফের বলল, আচ্ছা, আপনি কি কোথাও যাচ্ছেন? আসান চমকিত হয়ে প্রত্যুত্তর করল, কই না তো। তরি ঠোঁট কামড়ে বলল, মিথ্যে বলছেন কেন? ওই যে ওই ভাইয়াটা যে বলল আপনি লিটনের ফ্ল্যাটে যাচ্ছেন। মা বলেছে বিয়ের পর বরের সঙ্গে সঙ্গেই থাকতে হয়। আমিও যাব আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে। প্লিজ, আমাকে আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলুন না। তরি আগতি শুনে আহসান হতবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ কি অবস্থায় পড়ল সে? এম এ লিটনের ফ্ল্যাটের মানেই বোঝেইনি। সবকিছু ফেলে এখন তরিকে নিয়ে লিটনের ফ্ল্যাটে ছুটতে হবে? ছি ছি ছি। অর্ককে কয়েক দফায় মনে মনে গালমন্দ করল আহসান। তরি সেসব সম্পর্কে অবগত নয়। সে তখনও আহসানের পরিহিত পাঞ্জাবির হাতা খামচে ধরে লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে ব্যস্ত। আহসান হতাশ, হতবাক। এত কিছু বাদ দিয়ে শেষমেশ লিটনের ফ্ল্যাটে। ফোনের ক্রিং ক্রিং শব্দে আহসানের ঘুম ভাঙল। তড়িঘড়ি করে ফোনটা সে কানে তুলল। কয়েকবার হ্যালো বললেও অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। আহসান প্রচণ্ড বিরক্ত বোধ করল। এই সাত সকালে এভাবে ফোন দেওয়ার মানে কি? ফোন দিয়ে আবার কথাও বলছি না, কি আজব বিষয়। অতপর ক্ষুব্ধ হয়ে কলটা সে নিজেই কেটে দিল। প্রায় ব্যবসার প্রয়োজনে অপরিচিত নম্বর হতে মাল খরিদ্দারদের কল আসে। সে কারণেই অপরিচিত নম্বরের কলও ধরতে হয় তাকে। তবে বিগত কিছুদিন যাবৎ এই কল দিয়ে লুকোচুরি খেলার ঘটনায় সে প্রচণ্ড অসন্তুষ্ট। এটা রীতিমতো এক ধরনের প্রতারণা। সময়ে অসময়ে কল দিয়ে সময়ের বিঘ্ন ঘটানোর মানে কি? অপ্রয়োজনীয় এসব কর্মসাধন কি বাঞ্ছনীয়? আজ শুক্রবার, স্কুল কলেজ সব বন্ধ। রুমি তরি সকাল থেকেই কি নিয়ে যেন মহাব্যস্ত।
দুজনকে নাস্তা টেবিলেও গজর গজর ফুসুর ফুসুর করতে দেখা গেছে। আহসান সেসব নিয়ে অবশ্য মাথা ঘামায় না। একসঙ্গে আছে মিলেমিশে থাকাটাই সবচেয়ে বড় কথা। আহসান বিছানার তোষকের নিচ থেকে টাকার বান্ডিল বের করে হিসাব কষতে বসলো। সচরাচর যেদিনকার হিসাব সেদিনই সে কষে ফেলে। তবে কাল বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বিধায় ক্লান্ত শরীরে এত ধকল পোষায়নি। সহসাই তরি ঘরে এলো। আহসানকে এত টাকা গুনতে দেখে সে বিস্মিত হয়ে বলল, আচ্ছা, আপনি কি অনেক বড় লোক? আহসান মাথা উঁচু করে এক পলক তাকিয়ে রইল তরির দিকে। চোখে মুখে তার বেশ উৎকণ্ঠা। আহসান তরির প্রশ্নের উত্তর দিল না। নিজে আরেক দফা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, হঠাৎ এটা কেন মনে হলো? তরি আমতা আমতা করে বলল, আপনার কাছে অনেক টাকা আছে, তাই মনে হলো। আহসান তাচ্ছিলের হাসি হাসল। টাকাগুলো ফেলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে তরির দিকে এগিয়ে এলো। ঠান্ডা গলায় বলল, যদি টাকার অঙ্কে মাপো তাহলে বলবো তুমি ভুল। আমি বড়লোক নই। তবে যদি সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্যকে পরিমাপ করো তাহলে আমি অনেক বড়লোক। একটা সুন্দর পরিবার আছে আমার, শান্তিপূর্ণ একটা জীবন আছে, কাঁধে ঋণের বোঝা নেই, সুস্থ আছি, ভালো আছি। আমি কি বড়লোক নই তরি? আর সবশেষে একটা সরল মনা বউ আছে, যে কিছুই বোঝে না। তরির ঠোঁট টিপে হেসে ফেলল। পরক্ষণে মনটা যেন পুলকিত হয়ে উঠল। আহসান বউ বলে সম্বোধন করলো তাকে। বউই তো সে, আহসানের বউ। বিছানার উপরে চকচকে 100 টাকার নোট দেখে তরি চোখ ফিরিয়ে বারবার সেটাকে দেখল। আগে বাবা কাজ থেকে ফিরলেই চকচকে নোটগুলো তরি আর গুনগুনকে দিতেন। তারা সেটা মাটির ব্যাংকে জমাতো। এভাবে জমাতে জমাতে অনেকগুলো টাকা হয়েছিল। ওগুলো দিয়ে তরি আর গুনগুন হাঁসের ছানা কিনেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা ছানাও শেষমেশ বাঁচেনি। সেই দেখে তরি আর গুনগুন বাড়িতে যা হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল, কেঁদে কুটে কি একাকার অবস্থা। তরি রাজও মনে পড়লে দুঃখ পায়। কি ফুটফুটে সুন্দর ছিল ছানাগুলো। তরিকে ইনিয়ে বিনিয়ে কচকচের নোটের দিকে তাকিয়ে থাকতে দেখে আহসান তরির হাতে সেটাকে গুজে দিল। তরির মুখে নিমেষেই খুশির ঝলক দেখা গেল। আঁচলের টাকাটা গিট দিয়ে বেঁধে সে বলল, জানেন, বাবা যখন আগে কাজ শেষে বাড়ি ফিরতো, আমাদের দু বোনের কাজ ছিল বাবা থেকে কচকচে নোট জোগাড় করা। সেগুলোকে আমরা মাটির ব্যাংকে জমাতাম। ব্যাংক ভাঙার পর অনেকগুলো টাকা পেয়েছিলাম। আহসান কৌতূহল হয়ে বলল, তা কি গতি হলো টাকাগুলোর? তরি প্রত্যুত্তরে বলল, অনেকগুলো হাঁসের ছানা কিনেছিলাম, কিন্তু একটাও টেকেনি। আমরা সেদিন যা কেঁদেছিলাম, সবাই সেটা নিয়ে খুব হেসেছিল। আমি হাঁসের ছানাগুলোর মা ছিলাম, গুনগুন ছিল খালামণি। কাঁদবো না বলুন? আহসান ঠোঁট কামড়ে বলল, হুম, আচ্ছা, আমি কবে হাঁসের ছানা জন্ম দিলাম তরি? তুমি মা হলে আমি তো বাবা। আমার সন্তানদের তুমি কোথায় লুকিয়ে রেখেছ তরি? কোথায় আমার সেই অর্ধমানব অর্ধহাস সন্তানগুলো? সত্যি করে বলো তো তরি। আহসানের কৌতুক শুনে তরি হেসে ফেলল। লাজুক স্বরে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাবি হয়নি, বিয়ের আগের কথা। আহসান জিব্বা কামড় দিয়ে বলল, কি বলছো? বিয়ের আগে এতগুলো সন্তানের জননী ছিলে? আমার সঙ্গে কি তবে ধোকা হলো? ছি ছি, কি অনাচার কাণ্ড! আমায় এভাবে ঠকালে তরি? তরি লজ্জায় আঁচলে মুখ গুজে দৌড়ে পালালো। কথা নিয়ে আর লোকটার সঙ্গে তার খালি লজ্জায় ফেলে তাকে। সেদিন রাতে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। আহসান রাতে সত্যি সত্যি একটা মাটির ব্যাগ নিয়ে হাজির হলো। এরপর থেকে রোজ তরি আহসান বাড়ি ফিরলে কচকচে নোটের জন্য তাকে ঘিরে ধরে। এবারে টাকাগুলো দিয়ে একটা সিক্রেট কাজ করবে সে। খুব 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 সিক্রেট জিনিস, কাউকে বলাই যাবে না। রোজকার মতো ব্যস্ততার সময়ে ফোনটা পড়বে নাই বেজে উঠল। আহসান দ্রুত রিসিভ করে তা কানে তুলল। উচ্চস্বরে হ্যালো বললেও ওপাশ থেকে জবাব এলো না। বিক্ষিপ্ত কণ্ঠে অতঃপর সে বলল, রোজ রোজ কি আপনি ফাইজলামো করছেন আমার সঙ্গে? যদি কথা বলার মতো ভাষা না থাকে তাহলে দয়া করে কাউকে ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না। সবাই আপনার মতো অকাজ নিয়ে বসে থাকে না। এতদিন পর অপর প্রান্তের ব্যক্তিটির নীরবতা ভাঙল। অতি সুধাময় নেশালো নারী কণ্ঠটি বলল, আপনি যা চাচ্ছেন তা অসম্ভব। রোজ বেলা করে একবার আপনার কণ্ঠস্বর শুনতে না পেলে শূন্য মনে হয় সবটা। কি জাদু করেছেন আমায় বলেন তো? এতটা সুদর্শন কেউ কি করে হতে পারে? আসান কড়কড়ে গলায় বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি রং নাম্বারে কল করেছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। ওপাশ থেকে জবাব এলো, হুম, আপনাকে চিনতে ভুল আমি করতেই পারি না। যাকে নিয়ে সারাটা দিন ভাবি তাকে চিনব না, এতটা বেখেয়ালে আমি নই। আসান বিস্মিত হয়ে বলল, আমি কি আপনাকে চিনি? ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল।
মিনিট খানেক নিস্তব্ধতা পালনের পর বলল, না চেনেন না, কিন্তু আমি বেশ ভালো করে চিনি এবং জানি আপনাকে। চিনি বলে আপনাকে এতটা অনুভব করতে পারি। বলুন না, কেন কমতে আছে আমার ভেতরে? এতটা দূরে কেন ঠেলে দিচ্ছেন? আপনাকে ভালোবাসাটা বুঝি আমার অপরাধ? আহসান আর কিছু শুনল না, দ্রুত কলটা কেটে দিল। কোথাকার কোন পাগল, জাতানা অবস্থা! ছি! দুপুরে বাড়ি ফেরার পথে নিত্যদিনের মতো তরিকে নিয়ে বাড়ি ফিরল সে। তরি কলেজের পোশাক বদলে শাড়ি পরে গুনগুন করে গান গাইতে গাইতে আহসানের ঘরে এলো। বিছানার উপরে ক্রিং ক্রিং করে আহসানের ফোনটা বেজেই চলেছে। এদিকে আহসান ঘরে নেই। তরি জরুরি ফোন ভেবে কলটা রিসিভ করে কানে তুলতে একটা মেলি কণ্ঠ শুনতে পেল। খুব অভিমানের সুরে বলছে, আমার কলটা তখন কেন কেটে দিলেন আহসান? কতটা কষ্ট পেয়েছি জানেন? জানি অনেক ব্যস্ত মানুষ আপনি, তাই বলে এতটা অবহেলা? কতটা ভালোবাসি তা জানেন না? তরে স্তব্ধ হয়ে বসে রইল। এসব কি শুনেছে সে? ফোনটা নিমিষে হাত থেকে পড়ে গেল। কি করে এটা করলো তার সঙ্গে আহসান? এই মেয়েটা কি আহসানের বউ? লুকিয়ে লুকিয়ে বিয়ে করেনি তো আহসান? তরিদের দুবারই পর ময়না খালাম্মাদের বাড়ি। অনেক সুখের সংসার থাকা সত্ত্বেও ময়না খালাম্মার স্বামী শহরের আরেকটা মেয়েকে বিয়ে করেছে। এখন ময়না খালাম্মা তার বাবার বাড়ি থাকে। তার স্বামী কখনো খোঁজও নেয় না। আহসানকে এই শহরের কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। ক্রোধে, উন্মাদনায় তরির চোখে জল এলো। আহসান হাত মুখ ধুয়ে সবেমাত্র ঘরে ঢুকতেই তরিকে দেখে মিষ্টি এসে বলল, দুপুরের খাওয়া হয়েছে তুলতুল? তরি কোনো জবাব দিল না। কাটকাট কণ্ঠে বলল, মেয়েটাকে? আহসান পিছু ফিরে বলল, কোন মেয়ে? তরি কাদো কাদো হয়ে বলল, ওই যে, যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, শহরে থাকা সুন্দরী মেয়ে। কবে বিয়ে করেছেন তাকে? সে কি অনেক সুন্দরী? আহসান নিজ হাতের সবুজ গামছাটা ছুঁড়ে ফেলে কৌতুকের ছলে বলল, আমার একটাই বউ, তার নাম তুলতুলি বেগম। তরি নমন নমতার খোলা ছেড়ে বাইরে এলো। রণমূর্তি ন্যায় ছুটে গিয়ে বলল, একদম মিথ্যে বলবেন না। একটা মেয়েকে বিয়ে করেছেন আপনি। রোজ আপনার খবর নিতে সে আপনাকে ফোন করে। আমি জানি না ভেবেছেন? আপনি একটা বাজে লোক। খুব 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 বাজে লোক। আসান মুহূর্তে সবকিছু অনুধাবন করতে পেরে তরিকে সবকিছু খুলে বলতে চাইল। তবে ধরনী আজ তার সমর্থনে ছিল না যেন। উচ্চস্বরে ফোনটা বেজে উঠতে আহসান তা ধরল। অর্ক ফোন করেছে। আহসান হ্যালো বলতেই অর্ক বলল, বন্ধু সৌমির বাবা ইমতিয়াজ আঙ্কেল ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। তুই জলদি আয়, সৌমকে সামলে উঠতে পারছি না। আহসান দিশেহারা হয়ে ক্রস্ত পায়ে দৌড়ে বাইক নিয়ে বের হয়ে গেল। সৌমের বাবাকে এলাকার সবাই চেনে। ভদ্রলোক প্রকৃতির মানুষ তিনি। এত ভালো মানুষটা কি করে যে তাড়াহুড়োয় তরিকে সবটা খুলে বলতে বেমালুন ভুলে গেছে সে। বিপদের সময় তার মাথা ঠিকঠাক থাকে না। তরি বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখ ডুবিয়ে কাঁদল। ময়না খালাম্মার স্বামী যখন আরেকটি বিয়ে করেছিল, পুরো এলাকাতে জানাজানি হওয়ার পর মুরব্বীরা ময়নার খালাম্মার স্বামীকে কিছুই বলেনি। উল্টো ময়না খালাম্মাকে জেরা করে বলেছিল, তুমি কেমন ধারার মাইয়া, যে স্বামীরে বাইন্ধা রাখতে পারো নাই? জামাইরে আঁচলে বাইন্ধা রাখতে হয়। বেটা মানুষ সুযোগ পেলে এদিক ওদিকে মুখ দিবই। তুমি একটু খেয়াল রাখবা না? তরি ভয়ে লজ্জায় আরো বেশি বেশি কাঁদল। আহসানকে তো সে বেঁধে রেখেছিল। তরির আঁচলের সঙ্গে গিট্টু দিয়ে। আহসান কেন করলো এমনটা তার সঙ্গে? তাকে ছেড়ে আরেকটা মেয়েকে কেন বেছে নিল? আহসানের সঙ্গে যখন তার বিয়ের কথা হলো, তখন তরির তাতে মোটেও মত ছিল না। কিন্তু বিয়ের পর আহসানের ভেতরের অভ্যন্তরীণ সত্তা তরিকে তোলপাল করে দিয়েছিল। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে আহসানকে। খুব করে ভালোবেসেছে। আহসান সেই ভালোবাসার মূল্য দিক না দিক, তাতে তরি কিছু যায় আসে না। আহসানকে সারা জীবনের জন্য মন দিয়ে বসেছে সে। তার পক্ষে আহসানের মতো দুই নৌকায় পা দিয়ে চলা অসম্ভব। অন্তর্দহনের কন্দলে তরি খেয়ে হারিয়ে ফেলল। হাউমাউ করে কেঁদে ফেলল। রুমি শব্দ পেয়ে তরির কাছে ছুটে এসে বসল। তরির দিকে তাকিয়ে আদরে গলায় বলল, কি হয়েছে ভাবি? তরি সবকিছু ধামাচাপা দিয়ে বলল, তেমন কিছু না। হঠাৎ বাবার কথা মনে পড়ল। রুমি গিয়ে শোভার কাছে সবটা খুলে বলল। শোভা মাজদাকে ফোন করে তরির বিষয় বলতে মাজদাক বাড়িতে এসে তরিকে তৈরি হতে বললেন। তরি না যেতে চাইলেও আহসানের প্রতি তীব্র অভিমানে মাজদাগের সঙ্গে চলে গেল। মাজদাক তরিকে বাড়িতে পৌঁছে দিয়ে সৌমের বাবার জানাজায় গেল। এদিকে তরির অকস্মাৎ আগমনে মনোয়ারা আর গুনগুন উভয়ে স্তম্ভিত। গুনগুন ইতিমধ্যেই খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। অনেকদিন পর তার আপা এসেছে।
মনোয়ারা যদিও তরির এমন সহসায় আগমনকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখলেন। তরিকে কৌতূহলের বসে জিজ্ঞেস করতেই তরি বলল, বিয়ের পর বেড়াতে এলেও দোষ। মনোয়ারার কথা বাড়ালেন না, তরিকে তার হালতে ছেড়ে দিলেন। বিয়ের পর স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক কিছুই ঘটে, মাঝে মধ্যে ঝগড়া, অভিমান সম্পর্কের গুরুত্ব অনুধাবন করায়, একে অপরকে নিয়ে ভাবতে শেখায়, ভালোবাসার সম্পর্কের মর্ম বোঝায়। গুনগুন তরির কিছুই ছাড়ছে না। তরি যখন যেদিকে যাচ্ছে গুনগুন সেদিকেই যাচ্ছে। তরির আঁচল টেনে গুনগুন বলল, বুবু, তুমি কি একেবারের জন্য চলে এসেছো? ওই পচা লোকটা নিয়ে যাবে না তো তোমাকে? লোকটা এত পচা কেন বুবু? তার কি ববু নেই? শুধু আমার ববুকে নিয়ে টানাটানি কেন করে? তরি গুনগুনের প্রশ্নের উত্তর দিল না। আসান লোকটা আসলেই পচা। না হয় তরিকে ফেলে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারতো। আহসানের বাড়ি ফিরতে বেশ রাত হলো। আনুমানিক 12টার বেশি বাজছে তা নিশ্চিত। জানাজা শেষ হয়েছে এশার পরে। জানাজাদের লাশকে অনেক আগেই দাফন করা হতো, কিন্তু সৌম্যদের শহরের আত্মীয়দের অপেক্ষায় জানাজা পড়াতে বিঘ্ন ঘটেছে। সৌম্যরা দুই ভাই, সৌম্য বড়, আর ছোট জনের নাম সৌভিক। সৌমির মা 2 বছর আগে ইন্তিকাল করেছে। এতদিন বাবাই ছিল দুই ভাইয়ের বটগাছ, বেঁচে থাকার একমাত্র খুঁটি। বাবার আকস্মিক মৃত্যুতে দুজনে দিক বেদিক হলে দিশারা হয়ে গেছে। দুজনকে সামলাতে গিয়ে তাকে সহ অর্ক আর রঙ্গনকে বেগ পেতে হয়েছে। তবে এই ধুকু কি গোজবার মতো? পিতা ও মাতা সন্তানের জন্য সম্পদ সমতুল্য, সেই বিয়োগ কি মেনে নেওয়ার মতো? আহসান আজ প্রকৃতপক্ষে ভাষা হারিয়ে ফেলেছে। সৌম্যের অবস্থা মুখে প্রকাশ করবার মতো নয়। কি বলে সান্ত্বনা দেবে সে বুঝে আসেনি। আহসান ক্লান্ত আজ, শারীরিক ও মানসিক উভয়ভাবে সে বিপর্যয়গ্রস্ত। ঘরে ঢুকতেই তরিকে খুঁজে পেল না সে। তরিকে তখন কিছু বুঝিয়ে বলার মতো অবস্থায় ছিল না সে। তরিকে সবটা বুঝিয়ে বলা দরকার। সম্পর্কে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং বড্ড খারাপ জিনিস। সম্পর্ককে এক নিমিষেই ধ্বংস করে দেয়। আহসান রুমিকে ডাক দিয়ে তরির কথা জিজ্ঞেস করতে রুমি বলল, ভাইয়া, ভাবি তো বাবার বাড়ি গেছে। ভাবির আজ মন ভালো নেই। হঠাৎ করে বাবার কথা মনে পড়ায় খুব করে কেঁদেছে। পরে বাবা গিয়ে ভাবিকে দিয়ে এসেছে। মা বলল ভাবিকে কটা দিন ওখানে থেকে আসতে, মনটা ভালো তাহলে হালকা হবে কিছুটা। আহসান আর কিছু বলল না। রুমি খাবারের প্লেট নিয়ে এসে আহসানের ঘরের দিকে চলে গেল। আহসানের মনে বৃতৃষ্ণা ভর করেছে। তরি যে বাবার বাড়ি মায়ে ছেড়েছে তা ভুল। তরি বাড়ি ছেড়েছে তীব্র অভিমানে। তরির উপরে প্রথমে বেশ রাগ হলো তার। ফের মনে হলো অভিমান সেখানেই জন্মায় যেখানে ভালোবাসার উপস্থিতি রয়েছে। আহসানের প্রতি তরির অধিকার বোধ এখন ভালোবাসায় রূপ নিয়েছে। যদি ভালো সেই নাই বাসত, তবে অন্য মেয়ের কথা শুনে আহসানের প্রতি এতটা অভিমান, অভিযোগ তার থাকতো না। তরির অভিমান, ক্রোধ প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসা, সম্পর্কের প্রতি টানকে। তরি বোকা মেয়ে। মেয়েটার প্রতি যেখানে রাগ হওয়ার কথা, সেখানে তার প্রতি ভালোবাসা, মায়া উপচে পড়ছে। আহসান আনমনে বলল, তরি, কি সুধা ছড়ালে গো। আহসানের তড়িৎ চোখ গেল বিছানার উপরে রাখা বালিশের কোণে। একটা ভাঁজ করা কাগজের ঝলক দেখা যাচ্ছে। আহসান কাগজটা বালিশের কোণ থেকে টেনে তুলল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় বাজে লোক আহসান, আপনার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর আমি বিয়েতে রাজি ছিলাম না। আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু বিয়ে হওয়ার পর সবকিছু কেমন যেন পাল্টে গেল। আমার আপনাকে খুব ভালো লাগে। আমি ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে কষ্ট হয়। আপনাকে কারো সঙ্গে সহ্যই হয় না আমার। চুল ধরে টেনে কুটি কুটি করে দিতে ইচ্ছে হয়। আপনি আমাকে ভালোবাসেন না সেটা জানি। না হলে আমায় ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারতেন। মেয়েটা খুব সুন্দর সেটা জানি। আপনি সুন্দর, তাই আপনার সঙ্গে সুন্দরকে মানাই। আমি চলে যাচ্ছি। আপনি চাইলে ওই মেয়েটাকে নিয়ে সংসার করতে পারেন, কিন্তু কখনো তাকে আমার সামনে নিয়ে আসবেন না। আপনার সঙ্গে কাউকে দেখলে আমার খুব কষ্ট হয়। বুকের ভেতর কেমন কেমন যেন হয়। সব কিছুর শেষে বলতে চাই, আপনি একটি নিতান্তই বাজে পচা লোক, খুব পচা। আহসান চিঠিটা পড়ে চিঠিতে ছোট্ট করে চুমু খেল। চিঠিতে তরি তার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে। সে পাক, তরির সবকিছু তার। তরির ঘৃণাগুলো একান্ত তার। যে স্থান তরি অর্জন করেছে তা আজ অব্দি কেউ পারেনি। তাই কম কিসে? মনোয়ারা তরি আর গুনগুনকে একসঙ্গে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছে রাতে। মনোয়ারা বিছানার অপর প্রান্তে শুয়েছে। গুনগুন আর তরি একসঙ্গে শুয়েছে। গুনগুন মাঝে আর তরি সাইডে। তরির ঘুম আসছে না। এপাশ ওপাশ ফিরে কয়েক দফা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম এলো না।
তরির ছটফট দেখে মনোয়ারা ঘুম থেকে উঠে বসলেন। শান্ত গলায় বললেন, কি হয়েছে সত্যি করে বল। তরি জবাব দিল না। আঁচলে মুখ গুজিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মনোয়ারা উঠে মীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে? আহসান কিছু বলেছে? ঝগড়া হয়েছে তার সঙ্গে? তরি তখনও কোনো প্রত্যুত্তর করল না। একেবারে ক্ষীণ শব্দে কাঁদতে লাগলো। মনোয়ারা নমনীয় কণ্ঠে বললেন, জীবনে অনেক পরিস্থিতি আসে। স্বামী এবং স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। জীবনে যদি শীত না আসে, তবে বসন্তের গুরুত্ব কি করে বুঝবি? সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, রাগ ও অভিমান আসবে। অভিমানের তিক্ততা না বুঝলে ভালোবাসার মিষ্টি স্বাদ কি করে পাবি? সবসময় একটা কথাই মাথায় রাখবি, দিনের কাজ দিনেই করতে হয়। রাতে ঘুমানোর আগে সারা দিনকার সব মনোমালিন্য, ঝগড়ার সমাধান করবি। তাতে চিৎকার, চেঁচামেচি যাই হোক না কেন, অভিমান ঝগড়া করে ঝেড়ে ফেলবি। অভিমান পুষে রাখলে সম্পর্কে ফাটল ধরে। তোরই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মনোয়ারার ফোনটা নিয়ে আহসানকে কল দিল। সারাদিনের বিশৃঙ্খলার মাঝে আহসানের মনে শান্তি নেই। ঘুমের ওষুধ খেয়ে নিদ্রাগ্রস্ত সে। তবুও ঘুমের ঘোরে ফোনটা তুলল সে। নির্নিক কণ্ঠে বলল, হ্যালো কে? তোরে অভিমানের সুরে বলল, কেউ না, আমি আপনার। আহসানের সম্বিত ফিরতে এসে পিলে চমকে উঠল। ঘড়িটার দিকে এক পলক তাকালো সে। রাত ৩টা বাজছে। তোরে এখন তাকে কল দিয়েছে? আহসান কণ্ঠে জড়তা জড়িয়ে বলল, ঘুমাতে যাওনি এখন? তরি জবাবে বলল, সবাই আপনার মতো অশান্তি করে পড়ে পড়ে ঘুমায় না। আহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়ি ছেড়ে কে গিয়েছিল চলে? আমি। তরি প্রতিবাদী সুরে বলল, আপনি নিতে এসেছিলেন আমায়? আহসান গম্ভীর স্বরে বলল, সৌম্যের বাবা মারা গিয়েছেন। জানাজা সহ সব শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেছে। আমার মানসিক অবস্থা সেরকম নেই তরি। আমি নিতে পারছি না সবটা। সবকিছু স্বাভাবিক থাকলে তুমি অভিমান করে চলে যেতে, আর আমি বুঝি তোমায় যেতে দিতাম? তরি সবকিছু শুনে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। আহসান বিস্মিত হলো। তরি কাছে। আহসান কিছু বলার আগেই তরি বলল, আমি এখনই আপনার কাছে আসতে চাই। আমার আর কিছু ভালো লাগছে না। আমি আপনার পাশে একই বালিশে ঘুমাতে চাই, আপনাকে জড়িয়ে ধরে। এই অনুরোধের সুর কি আহসান ফেরাতে পারে? ঘুমের ওষুধের প্রভাব তখনও কাটেনি। আহসান এলোমেলো পায়ে বাইকের চাবিটা নিয়ে বের হলো। বাইরে ঝিঝি পোকার তীব্র আওয়াজ। নিঝুম গভীর রাত। গ্রাম্য এলাকা বিধায় কাকপক্ষীও জেগে নেই। আহসান সবকিছু ফেলে তরির পানে ছুটল। ঘুমটুম সবকিছু ফেলে তরি আবার ব্যাগ গোছালো। আহসান তাকে নিতে আসে। সে এখনই চলে যাবে। মনোয়ারা ঝেমোতে ঝেমোতে মেয়ের কাণ্ড দেখল। দুজনের কথোপকথন তিনি শুনেছেন। ঝামেলা মিটমাট হয়েছে, এই শান্তি তার। রাত 3:30টার দিকে সত্যি সত্যি আহসান এলো। তরি ব্যাগ নিয়ে ছুটল আহসানের দিকে। আজ তরির মোটেও ভূতের ভয় করছে না। আহসানের বাইকের আলোতে তেনারা পালিয়েছেন। মনোয়ারা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরির চলে যাওয়া দেখলেন। কি ছেলে মানুষ মেয়েটার! সত্যি করে বলুন তো, মেয়েটা কে ছিল? আহসান তরির থুতনিতে হাত রেখে বলল, জানি না। তরি ফের প্রশ্ন করল, আপনি কি বিয়ে করেছেন তাকে? সত্যি করে বলুন। আহসান বালিশে মাথা রেখে বলল, একজনের মান অভিমান নিয়ে পারছি না, আবার আরেকজন! কি যে বলো না তরি। তরি আহসানের বুকে ভর দিয়ে শুধালো, বলুন না, মেয়েটা কে ছিল? আহসান চোখ বুজে বলল, আমি জানি না তরি। আমার মনে হচ্ছে রং নাম্বার। অন্য কেউ ভেবে আমায় কল দিয়েছে নিশ্চিত। তরি আর কিছু বলল না। আহসানের বুকে মাথা রেখে পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে কখন যে ঘুমিয়ে পড়ল। সকালে তরিকে বাড়িতে দেখে এক প্রকার হাসাহাসি রোল পড়ে গেল। শোভার মধুবিবি তখন থেকে তরিকে দেখে হাসছেন। লজ্জায় তরি আহসানের ঘরে গিয়ে গা ঢাকা দিল। আহসান তখন আলমারি খুলে কি যেন খুঁজছে। তরি গিয়ে তাকে বলল, কি খুঁজছেন? আমায় বলুন, আমি দিচ্ছি। আহসান দুষ্টু চাহনি নিক্ষেপ করে বলল, চাই তো অনেক কিছুই। তরি সেসবের মানে বুঝল না। আহসানকে সরল মনে প্রশ্ন করলো, কি চান? কি লাগবে আপনার? আমি খুঁজে দেব। আহসান কৌশলে উত্তর দিল, না থাক, বাচ্চা মেয়ে তুমি, এত ভার সামলাতে পারবে না। তরি তেতে উঠে বলল, কে বলেছে আমি বাচ্চা মেয়ে? আমার অনেক শক্তি আছে। মা রোজ আমায় আর গুনগুনকে 1 গ্লাস দুধ আর ডিম সেদ্ধ করে দিত। আমি দাঁত দিয়ে সুপারি ভাঙতে পারি। আমার অনেক শক্তি। আহসান তরির দিকে এগিয়ে এসে বলল, তোমার অনেক শক্তি? তরি জবাবে বলল, হ্যাঁ, আমি অনেক ভার সহ্য করতে পারি। একবার 10 কেজি চালের বস্তা তুলেছিলাম। আহসান ঠোঁট টিপে হেসে বলল,
তবে সামলাও। এইটুকু বলেই সে তরির কোমর চেপে ধরে তরিকে নিজের কাছে নিয়ে এলো। চুপ করে তরির ঠোঁটে একটা চুমু খেয়ে বের হয়ে গেল। তরি চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। এটা কি হলো? বাজে লোকটা চুমু খেলো তাকে। আজ দুপুরে খেতে এসে আহসান রুমি কিংবা শোভা কাউকে দেখতে পেল না। আজ তোরই বাড়িতে আছে। তার আজ কলেজ নেই। তাই আহসানও কাজ শেষে একেবারে বাড়িতেই চলে এসেছে। তবে রুমি আর শোভা কোথায়? বাড়ি এত নীরব কেন? আহসান কয়েকবার রুমি রুমি বলেই ডাকলো, কিন্তু কোনো জবাব এলো না। অতপর আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে বলল, মা কোথায় বুবু? মধুবিবি পানির ডাবা রেখে আহসানকে বলল, আর বলল না ভাই, তোমার নানে নাকি অসুস্থ হয়ে গেছে। তোমার মা সেই কথা শুনা রুমিনে নিয়ে সেইখানে গেছে। তোমার বাপ একটু আগে গাড়িতে উঠাইয়া দিল। তোমার বউরে নিতে আসছিল। আমি একলা দেখা রাইখে গেছি। আহসান চিন্তিত হয়ে হেঁটে ঘরে চলে এলো। শোভাকে একবার ফোন করে নানু আপার খবর নিল। ডায়াবেটিস আছে বিধায় হুটহাট অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত কারণে বোধশক্তিও কমে গেছে। হুটহাট মানুষ দেখলে চিনতে পারেন না। আজ আহসান দুপুরের পর আর কাজে গেল না। কাল ঢাকার চাকরির পরীক্ষা দিতে যাবে সে। দুপুরের খাবার খেয়ে বইপত্র গুছিয়ে টেবিলে বসল সে। নবম দশম শ্রেণীর গণিত বইটা খুবই উপকারী। বইটা থেকে অনেক ম্যাথ কমন পড়ে পরীক্ষায়। আকস্মিক দমকা হাওয়ায় বইয়ের পৃষ্ঠাগুলো ওলটপালট হয়ে গেল। আহসান জানালার দিকে একবার উকি দিল। বাইরে ঝড় হচ্ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। বিদ্যুৎ ক্ষণে ক্ষণে চমকে উঠছে। দমকা বাতাসের হাতছানি আহসানের মন্দ লাগছে না। অলসতার ভিড়ে উঠে গিয়ে জানালাটা আর বন্ধ করল না সে। কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। বৃষ্টির ছিটে ফোঁটা খাতা এসে পড়ে খাতা ভিজে যাচ্ছে। আহসান আলসামি পরিত্যাগ করে জানালার কাছে গেল। এই জানালা বাতাসের খেলা আর মনোযোগ নষ্ট করছে। হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করার সময় উঠোনে তরিকে দেখল সে। তরি, তরি এই ঝড়ের মাঝে উঠানে কি করছে? আহসান মৃদুস্বরে তরিকে কয়েকবার ডাকলো। তরির কান অব্দি তা পৌঁছালোই না। আকাশের দিকে তাকিয়ে ভীত সন্তুষ্ট হয়েও দৌড়ে উঠানে গেল আহসান। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। বোকা মেয়েটার কোনো জ্ঞান বুদ্ধি নেই। আহসান ফের ডাকলো তরিকে। তরি ডাক শুনে পিছু ফিরে তাকালো। এ কি অবস্থা তরির? তরির দুগালে সহ শাড়ির আঁচলে ছোট ছোট কাঁচা আম। এই ঝড়ের মাঝে আম কুড়ানোর শখ হয়েছে তার। আহসান ছুটে গিয়ে তরির হাত ধরে তাকে ঘরে টেনে আনতে চাইল। তরি মাথা দুলে না বোঝালো। সে আরো আম কুড়াতে ইচ্ছুক। আহসান কেন ঘরে নিয়ে যাচ্ছে তাকে? আগে যখন ঝড় হতো সে আর গুনগুন মিলে আম কুড়াতে যেত। আশেপাশের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরাও আসতো। আম কুড়ানো শেষ হলেই সবাই সমান ভাগে ভাগ করে নিত। তরির নাবোধক ইশারা শুনে আহসান বলল, অনেক হয়েছে তরি, অনেক আম কুড়িয়েছ। আর না। কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে দেখছো না? এই সময় বৃষ্টি ভালো নয়। কালবৈশাখী ঝড়ে বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। সামনে পরীক্ষা। এখন মোটেও জ্বর টর বাঁধানো যাবে না। আহসান এক প্রকার জোর করে ঠেলে ঠুলে ঘরে নিয়ে এলো তরিকে। পড়ার ঘরের বইগুলোকে ভাঁজ করে রেখে এসেছে সে। তরি মুখ ফুলে বিছানার উপরে বসে আছে। শরীর বৃষ্টির পানিতে ভেজা। টপ টপ করে পানি গড়িয়ে বিছানায় পড়ছে। সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। আহসানের প্রতি সে প্রচণ্ড রেগে আছে। একটু আমি তো কুড়াতে গিয়েছিল সে, তাই বলে এভাবে টেনে নিয়ে এলো। আহসান গামছা দিয়ে মাথা মুছতে মুছতে তরির দিকে তাকালো। তরিকে খুঁজতে আনতে গিয়েও সে ভিজে গেছে। আহসান গামছা হাতে তরির দিকে এগিয়ে গেল। তরির মাথাটা মুছে দিতে চাইল। তরির মাথাটা সরিয়ে দিয়ে সরে বসলো। আহসানের সঙ্গে কথা নেই তার। বাজে লোক, ঠান্ডা বসে যাবে তরি। শাড়িটা পাল্টে নাও। তরি কিছু না শোনার ভান করে বসে রইল। তার অনেক রাগ হয়েছে। কিছুতেই আছে আহসানের সঙ্গে কথা বলবেই না। আহসান হাঁটু গেড়ে বসে তরির হাত দুটো ধরে বলল, ঝড় বাদলা শেষ হোক, আমি নিজে গাছে উঠে তোমায় এত এত আম পেড়ে দেব। তুমি আচার খেয়ে নেও কেমন? তরি বিষয়টা নিয়ে ভেবে দেখল। কথাটা মন্দ বলেনি আহসান। আহসান যা বলে পরে হলেও সেটাই করে। আহসান সত্যি তাকে আম পেড়ে দেবে, সেটা বেশ করে জানে তরি। তরি উঠে দাঁড়িয়ে আলমারি থেকে শাড়ি বের করলো। আহসান গামছা হাতে দাঁড়িয়ে রইল। তার পাঞ্জাবিটাও ভিজে গেছে। তরি চলে গেছে ভেবে আহসান পাঞ্জাবিটা খুলে ফেলল। তরি পিছু ফিরে শাড়ি নিয়ে বেরোবার পথে আহসানের রূপ জৌলসে তাড়নায় থমকে পড়ল। যৌবনের সাপে মাখা শক্তপোক্ত পেটানো শরীর তার। পানি ছিটে ফোটার ভিজা শরীরটা জলজল করছে মুক্তোর মতো। তরি চোখ ফিরিয়ে ঢোক গেল। বড্ড হাসপাস লাগছে তার। আহসান আলমারির দিকে এগোতে গিয়ে তরি দৃষ্টিতে বাধা পড়ল। ভেজা শরীরে
শাড়িটা দেহের সঙ্গে লেপ্টে রয়েছে। অক্ষিকটর দিয়ে পরিমাপ করা যাচ্ছে দেহের প্রতিটি ভাঁজ। খামখেলিপনায় মেয়েটার ওদরের পাশ থেকে শাড়ির আঁচলটা যে কখন সরে গেছে। পৃথিবীর সকল মহিরাজ অবস্থান করছে তরি। তরির এই রূপের কাছে সকল সৌন্দর্য যেন ফিকে হয়ে যাচ্ছে। তরি সেই ফুটন্ত ফুল, যা আহসান ছুঁয়ে দিতে চায়। তবে তরি যদি সেই ছোঁয়া সহ্য করতে না পারে, নীরবতায় যদি নেতিয়ে পড়ে। সময় যত গড়ালো নীরবতার নিরবচ্ছিন্নতা ততই প্রগাঢ় হলো। দুজন যেন গোপন অভিলাষে একে অপরের নিকট বাধা পড়ল। চোখে চোখে সন্ধি হলো তাদের। কখন যে একে অপরের কাছে পাওয়ার বাহানায় কোপকাত হলো। এরপর এরপর আর কি, দুপক্ষ ভাব ভালোবাসায় বিছানাগামী হলো। তারপরের অংশটুকু মনে পড়লেও তরি লজ্জা পায়। সেদিন আহসান তাকে যেভাবে ছুঁয়েছিল, আজ অব্দি তরিকে সেভাবে কেউ ছোঁয়ার সাহস করেনি। অধিকারী ছিল না তাদের। যে স্থান আহসানের ছিল তা কেউ কি করে রপ্ত করত। তরির পুরো অঙ্গ জুড়ে সেদিন বাজে লোকটা বিরাজ করছিল। প্রতিটা ভাজে বাজে, খাজে খাজে ঠোঁট ছুঁয়েছিল। তরির তুলতুলে শরীরটা পিষ্ট হয়েছিল সেদিন বলিষ্ঠ বুকের নিচে। ছি, কি লজ্জার কথা! লজ্জায় সেদিন সারাদিন তরি আহসানের সামনেই এলো না। কেন এলো না তা তরি কাউকে বলতে পারবে না। সে ভারী লজ্জার কথা। ওসব কথা কাউকে খুলে বলা যায়? মধুবিবি বার কয়েক ঘুরে ফিরে তরিকে দেখলেন। তরি লজ্জায় গুটিসুটি মেরে মধুবিবির ঘরে আস্তানা জমিয়েছে। সচরাচর দিনে সে আহসানের ঘরেই থাকে। মধুবিবির ঘরে দিনে তেমন একটা আসে না। রাতে শুধু ঘুমাতে চলে আসে। আজ কি হলো কে জানে। মধুবিবি গিয়ে তরির গলায় হাত রেখে বললেন, এই বউ, গলায় কি হয়েছে তোমার? তরি আমতা আমতা করে বলল, পোকা কামড় দিয়েছে। জানালা খোলা ছিল তো। মধুবিবি মুখে কিছু বললেন না, মনে মনে বেজায় হাসলেন। তার অভিজ্ঞ চোখ এই দাগের মানে ঠিকই জানে। নাতি তার সঠিক পথেই পা বাড়িয়েছে। মাথা থেকে শয়তানের কেরা বেরিয়ে গেছে। উঠে গিয়ে ফ্রিজ থেকে বরফের চাকা বের করে তরির হাতে দিয়ে বললেন, বরফ লাগাও। বিয়ের প্রথম বছরে এরকম অনেক পোকা কামড়ায়। গালে কামড়ায়, ঘাড়ে কামড়ায়, আরো কত জায়গায় কামড়ায়। এরপর থেকে পোকা যখন কামড়াতে আসবো, তুমিও পোকার গালে ঘাড়ে জখম করে সিলমাইরা দিবা। লজ্জায় যাতে কয়েকদিন ঘর থেকে আর কয়েকদিন না বাইরে হতে পারে। তরির লজ্জায় বরফ হাতে বালিশে মুখ গুজে বসে রইল। ধরেনি দ্বিধা হও। মধুবিবি তরির পরে আহসানকে শিকার বানালেন। দুপুরের অনাকাঙ্ক্ষিত সুন্দর ঘটনার পর আহসান গোসল সেরে সবেমাত্র রান্নাঘরে ছিল। একটু গরম পানি প্রয়োজন তার। দিনে দুবার গোসল করে গলা কান ঠান্ডায় তিরতির করছে। মধুবিবি আহসানের পিছু গিয়ে দাঁড়ালেন। টিপ্পনি কেটে বললেন, তোমার গলায় ঘাড়ে এত জখম কিসের ভাই? আহসান পাঞ্জাবির কলা দিয়ে ক্ষতটা ঢাকার চেষ্টা করে বলল, কোথায় জখম? বিষ পিঁপড়া কামড় দিয়েছে। দুপুরে শুয়েছিলাম না, ঝড়ে কোথা থেকে উড়ে পোকার ঝাঁজ বিছানায় উঠে গেল। মধু ভেবে হাসি চেপে রেখে বললেন, হ্যাঁ, তাই তো। পোকা পুরা বাড়ির মানুষরাই খা, তোমারে আর তোমার বইয়েরাই খালি কামড় দেয়। আমরা তো মানুষ না, আমাদের চোখেই দেখে না। আহসান বুঝেও না বুঝার ভান করে চুপ করে রইল। বজ্জাত বুড়ি বুঝলেই তাকে জ্বালিয়ে মারবে। সারাদিন আহসানের থেকে লুকিয়ে চুরিয়ে থাকলেও রাতে তাকে আহসানের নিকট ধরা দিতেই হলো। রুমিয়ার শোভা আজও বাড়িটায় রয়ে গেছে। মধুবিবি ছেলে আর নাতিকে রেঁধে খাইয়েছেন রাতে। তরি তাই সামনে পড়তে হয়নি কারো। কিন্তু বিপত্তিটা ঘটল রাতে। রোজকার মতো তরি মধুবিবির সঙ্গে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। মধুবিবির আজ কি হলো কে জানে। তরিকে বালিশ হাতে আহসানের ঘরে যাওয়ার জন্য আদেশ দিলেন। তরি পরিস্থিতি সামাল দেওয়ার বেশ চেষ্টা করলো, কিন্তু পারল না। মধুবিবি মজার স্বরে বললেন, এত রঙ্গ তামাশা করিও না। নাগরের সঙ্গে যা হওয়ার হইয়া গেছে। এত শরম কিসে তোমার? তোমার ওপরে তার অধিকার সবচেয়ে বেশি। এখন থেকে আমার কাছে শোয়া তোমার কাজ নাই। যার জায়গা যেখানে, তার সেখানেই থাকাই ভালো। তরি বালির সাথে আহসানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কিভাবে সামনে যাবে সে? দ্বিধা নিয়েই এক দৌড়ে ঘরে ঢুকে বালিশে মুখ গুজে বসে পড়ল সে। আহসান হয়তো বিহবল। 3.5 মেয়েটা পালিয়ে বেরিয়েছে। এখন আসার সময় হলো তার। আহসান দৌড়ে তরির পাশে গিয়ে বসল। পিঠে আর পেটে সুরসুরি কাটল তরির। তরি খিলখিল করে হেসে ফেলল। আহসান কোলে তুলল তাকে, যেমনটা আজ দুপুরে তুলেছিল। তরির লাজুকতার মতো আহসানের কোলে লেপ্টে রইল। এত লজ্জা কিসের তুল তুলব? তরি আহসানের উন্মুক্ত বুকে আঁকিবুকি করছিল তখন। আহসানের প্রশ্নে সবকিছু জড়িয়ে গেল তার। লাজুকতার সুরে বলল, জানি না, আপনি খুব বাজে লোক।
আসান তৎক্ষণাৎ তরিকে বিছানায় এনে ফেলে দিল। নিজে বিছানায় হেলান দিয়ে বলল, লজ্জা না কাটলে আবার লজ্জা ভাঙানোর ব্যবস্থা করি। আচ্ছা, কার যেন গলার নিচে একটা ডট আছে, আবার গলার একটু নিচে। আহসান কিছু বলার আগেই তরি তার মুখ চেপে ধরল। দাঁত কিরমির করতে করতে বলল, আমিও জানি। হুঁ, কার যেন কানের লতিতে তিল আছে, আবার ঘাড়েও আছে। বেশ করেছি কামড়ে দিয়েছি, আরও দেব। আহসান ফের তরির উপরে হামলে চালালো। তরি পূর্ব প্রস্তুতি নিয়েই বসেছিল। সে আজ আচ্ছা করে কামড়ে দেবে, বাজে লোক। তারপর দুজনার মাঝে আরেক দফা ভালো বাসাবাসি হলো। রুমিয়ার শোভা সকাল সকালই বাড়ির পথে রওনা দিয়েছে। আজ আহসান বাড়ি নেই, সে শহরে চাকরির পরীক্ষা দিতে গেছে। তরিও কলেজে গেছে। মাজদাক সরোয়ারও বাড়ি নেই। মধুবিবির বাড়িতে একা বলে তাগিদটাও এত বেশি। এলাকায় ঢোকার পরে শোভাকে কেউ শব্দ করে সালাম দিল। রুমিয়ার শোভা উভয়ই পাশ ফিরে তাকিয়ে দেখল রঙ্গন দাঁড়িয়ে। শোভাকে সালাম দিয়ে সে বলল, কেমন আছেন খালাম্মা? কতদিন পর দেখলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন? শোভা হেসে রঙ্গনের সালামের জবাব দিয়ে কথা বলল। রুমি লক্ষ্য করল রঙ্গন আর চোখে তারই দিকে তাকিয়ে। রুমিও কটমট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। এই বিটকেলটাকে তার সহ্য হয় না। মনে মনে সে রঙ্গনকে উদ্দেশ্য করে বলল, বদমাশ হতচ্ছাড়া, তোর কপালে চৌরাস্তার মোড়ে পাগল জুটবে দেখিস। তোরই কলেজে গিয়ে আজ বড় ফাঁসা ফেসেছে। টিফিন ব্রেকে স্কল বেল ঠিক করার সময় মেয়েদের চোখে তরির গলায় ঘাড়ের কাটা থাকা লালচে দাগগুলো জলজল করে উঠল। নাতাশার সোহা তরিকে সে খামচে ধরে বলল, কিরে তরি, বরের সাথে দেখছি ভাব ভালোবাসা উপচে পড়ছে। দুলাভাইয়ের সঙ্গে ইন্টু পিন্টু হয়েছে তোর, তাই না? এত তাগড়া শরীরের ঝড় সামলাতে পারলি তরি? উফ, লাভ বার্ডস। মাঝে সোহাগী এসে বলল, হেলমেট পরে মাঠে নেমেছিল বান্ধবী, পরে ও চলে আসতে কিন্তু ঝামেলা। শিশুর কোলে শিশু, হি হি হি। তরি লজ্জায় মাথা ঘুরিয়ে উঠল। সকলের অগোচরে কোথায় সে গিয়ে পালালো সে, কে জানে। তবে নাতাশা তরিকে ঠিকই খুঁজে বের করলো। দুই বান্ধবীর গল্পের মাঝে তরি বলে উঠল, একটা বিরাট ঝামেলে পড়েছি জানিস। নাতাশার হাতে কাঁচা আম, কলেজের পেছনের গাছে এইটের টুকরো দিয়ে ঢিল মেরে সে আম পেড়েছে। আমি শক্ত কামড় বসিয়ে সে বলল, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? তরি গাল ফুলিয়ে বলল, আজকাল একটা বেহায়া মেয়ে তোর দুলাভাইকে ফোন দিয়ে বিরক্ত করে। এমনভাবে কথা বলে যেন সে আহসানকে খুব করে চেনে। আহসানকে জিজ্ঞেস করেছিলাম, আহসান জানেই না মেয়েটাকে। খুব বাজে বাজে দুষ্টু কথা বলে মেয়েটা। নাতাশা ভ্রুকুচকে বলল, মেয়েটার নম্বর আছে তোর কাছে? তরি দ্রুত নোট খাটাটা বের করে নাম্বারটা নাতাশার কাছে দিল। নাম্বারটা কাল রাতে সে আহসানের ফোন থেকে টুকে রেখেছিল। গত রাতে ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েটা আহসানকে আবার কল করেছিল, তখনই লিখে রেখেছিল নম্বরটা তরি। নাতাশা গোপনে ব্যাগ থেকে বাটন ফোনটা বের করলো। বাসা দূরে বিধায় নিরাপত্তার জন্য ফোনটা কাছে রাখে সে। তবে নাম্বারটা ডায়াল করার সময় বড়সড় একখানা বিপত্তি ঘটল। নাম্বারটা নাতাশার ফোনে আগে থেকেই সেভ করাই আছে। নাম্বারটা স্বয়ং ঝুমুরের। ঝুমুরের সঙ্গে একই ব্যাচে আলতাফ স্যারের সাথে পড়ে নাতাশা। সে কারণেই ঝুমুরের নম্বরটা ফোনে সেভ করা ছিল। কিন্তু ঝুমুর এমনটা কেন করবে? এতে তার লাভটা কি? নাতাশা বিস্ফোরিত কণ্ঠে তরিকে বলল, তরি। তরি পাশ থেকে জবাব দিল, কি হয়েছে? পেলি মেয়েটাকে? কিছু বলেছে ওই মেয়েটা? নাতাশা ভীতু সন্তুষ্ট হয়ে বলল, নম্বরটা কার জানিস তরি? তরি প্রশ্ন করল, কার? নাতাশা ভয়ে ভয়ে বলল, আমাদের ক্লাসে একটা মেয়ে আছে না, ঝুমুর। ঝুমুরেরই নাম্বার ওটা। তরির তৎক্ষণাৎ স্মরণ এলো মাস কয়েক আগে কলেজে আগে আগে ছুটি হয়েছিল। আসানের আসতে দেরি হয়েছিল বিধায় তরি তাকে ঝুমুরের ফোন থেকে কল করেছিল। তবে কি ঝুমুর? তরি আর এক মিনিটও সেখানে দাঁড়ালো না। যে মেয়ে কারো সঙ্গে চোখ তুলে উচ্চস্বরে কথা অবধি বলতো না, সে আজ রণচণ্ডী হয়ে উঠল। ক্ষুদ্রতা, রাগ যেন চুয়ে চুয়ে পড়ছে তার শরীর হতে। তরি এক দৌড়ে ক্লাসে গেল। ব্রেঞ্চের প্রতিটি কোণে কোণে পুরো ফ্লোর জুড়ে ঝুমুরকে খুঁজল। ঝুমুরের ঘনিষ্ঠ বান্ধবীরা জানালো ঝুমুর ঝালমুড়ি কিনতে ক্যান্টিনে গেছে। তরি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত ক্যান্টিনে গেল। ঝুমুর তখন ক্যান্টিনের বসা ব্রেঞ্চগুলোতে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। তরি তাকে গিয়ে বলল, তোমার সমস্যা কি ঝুমুর? ঝুমুর কেমন থতমত খেয়ে উঠল। কৃত্রিম অবাক হওয়ার ভান ধরে বলল, কি হয়েছে? কি করেছি আমি? তরি তেতে উঠে বলল, তুমি জানো না কি করেছো? তুমি কেন আমার বরকে কল দাও? অন্যের বরের সঙ্গে এত কি কথা তোমার? কালো মাঝরাতে কল দিয়েছিলে, পেয়েছোটা কি? হ্যাঁ, প্রবাদে আছে চোরে মায়ের বড় গলা। ঝুমুরের ক্ষেত্রে যেন তাই হলো।
ঝুমুর চোখ কপালে তুলে বলল, আমি আমি কাকে কল দিয়েছি? যেন তেন মানুষকে ঝুমুর কল দেয় না। আর তোমার বর্ণে যেন কি বললে? আমি কেন আহসানকে কল দিতে যাব? তরিদাত কিরমির করে বলল, তুমি যদি ওনাকে কল নাই দিয়ে থাকো, তবে ওনার নাম জানলে কি করে? আমি তো তোমাকে একটাবারও নাম বলিনি। তুমি আসলে একটা চরিত্রহীন লম্পট মেয়ে। অন্যের বড়র সঙ্গে ফষ্টি নষ্টি করো। ঝুমুর রাগে বিক্ষিপ্ত হয়ে তরির ইউনিফর্মের কলার ধরে টান দিল। শরীরে হাত পড়ায় তরিও ক্রোধে ঝুমুরের বুকে ধাক্কা দিয়ে তাকে ঠেলে সরালো। ঝুমুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তরির বেনুনিতে হাত রাখল। তরি বেজায় ক্ষেপে ঝুমুরের বেনুনি টেনে ধরল। মোট কথা, ক্যান্টিনের সামনে এক ভয়াল যুদ্ধ সংগঠিত হলো সেদিন, যাকে বলে চুলচেরা যুদ্ধ। তরি হুট করে কারো গায়ে হাত তোলার মতো মেয়ে নয়। তরি শান্ত হয়ে সমতার জেতায় আসতে চেয়েছিল, তবে ঝুমুর তা শোনেনি। নিজের নিবদ্ধিততায় সে বিপদ ডেকে এনেছে। কি প্রয়োজন ছিল তরির গায়ে হাত তোলার? ক্যান্টিনের ব্যাপারটা সেদিন সাংঘাতিক পর্যায়ে গড়ালো। নাতাশা অনেকবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, তবে সেই প্রতিষ্ঠা ব্যর্থ হলো। কথায় আছে, মন্দ কথা বাতাসের আগেও ছড়িয়ে পড়ে। ঠিক তেমনটাই যেন তরির বেলাতেও হলো। পুরো কলেজে এক প্রকার রটিয়ে গেল। কলেজের অধ্যক্ষ ডেকে পাঠালেন তরি আর ঝুমরকে। ও ভয়ে ভয়ে লজ্জায় কাচুমাচু হয়ে অধ্যক্ষের কক্ষে গেল। অধ্যক্ষ যখন উভয়ের কলহ কন্দলের কারণ জানতে চাইল, তরি কিংবা ঝুমুর কেউই কোনো উত্তর দিতে পারল না। অতপর অধ্যক্ষ আবুল কাশেম ঝুমুর এবং তরির উভয়ের অভিভাবককে ডেকে পাঠালেন। রঙ্গনের আজ মাথা ঠিক নেই, এমনিতে সে আতপাগলা। রুমি ঝুমিকে দেখলে তার মাথা আরও ঠিক থাকে না। গিয়েছিল সে ব্যাংকে আজ। বাবা মারা যাওয়ার পর থেকে বাবার পেনশনের টাকায় তাদের সংসার চলে। ব্যাংক অ্যাকাউন্টে কি যেন একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা ঠিক করতে পথে মধ্যে রুমি ঝুমির সঙ্গে দেখা। কি বেজায় মিষ্টি চাঁদ মাখা মুখ তার। রঙ্গনকে দেখলে মেয়েটা কেন যে মুখ পানা অমন ঘুরিয়ে ফেলে কে জানে। রঙ্গন বাড়িতে ঢুকে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। তার মা নাহার বেগম মনোযোগ শহরে কি যেন রাচ্ছে। রঙ্গনের এত সব জেনে কাজ নেই। সে মায়ের আঁচল চেপে ধরে বলল, ও আম্মা, একটা কথা শোনো। নাহার বেগম ছেলেকে সরিয়ে দিয়ে বললেন, যা বলার বইলা ফালা। সকাল সকাল জ্বালাস না বাপ। রঙ্গন মেয়েদের মতো লজ্জা পাবার ভান করে বলল, আম্মা, আপনার কি একা একা লাগে না? আব্বা মারা যাওয়ায় আপনি একা হয়ে গেছেন। আপনার একটা সঙ্গী দরকার। নাহার বেগম রঙ্গনের কথার সন্দেহের ঘ্রাণ পেলেন। সোজা কথা সোজা ভাষায় বলার মতো ছেলে তার নয়। খুন্তি হাতে পাশ ফিরে বললেন, কি বলবি তাড়াতাড়ি বল বাপ, আমার তরকারি পুড়িয়া যাইতেছে। রঙ্গন লজ্জামাখা গলায় বলল, আমার বিয়া করতে মন চায় আম্মা। আপনার যা মন চায় করেন। দরকার হলে আমারে ত্যায্যপুত্র কইরা দেন। জেন্দিগিতে আমার চেহারা দেখেন না, তাও আমারে রুমিরে আয়না দেন। আমার রুমিরে ভাল লাগে। আমি রুমির সঙ্গে সংসার করতে চাই। নাহার বেগম যেন আকাশ ফিরে ফুরে মাটিতে এসে পড়লেন। ছেলে বলে কি তার? শেষ পর্যন্ত রুমি। নাহার বেগম রঙ্গনের দিকে খুন্তি তাক করে বললেন, এই বেলাজ, তোর মধ্যে লজ্জা শরম হায়া নাই রে? নিজের বিয়ের কথা কেমনে ছড়ছড়ায়া বলাই দিলি? রঙ্গন হাই তুলে বলল, তো বিয়া শাদি কি আমারে দিবা না আম্মা? কই এই বয়সে ৫-৬টা নাতি নাতনি নিয়া ছেলের বইয়ের ঘর করবা? তুমি এখন রসুই ঘরে খুন্তি ঘোরাও? কপালও আমার এক্কেবারে সিলমারা। নাহার বেগম আর কিছু বললেন না। খুন্তি হাতে রঙ্গনের পিছু ছুটলেন। রঙ্গন সব ছিঁড়ে ছুঁড়ে নারকেল গাছ বেয়ে উপরে উঠে গেল। নিচে থেকে নাহার বেগম চিৎকার করেই যাচ্ছেন। রঙ্গনের সেসব শোনার সময় নেই। সে নারকেল গাছের ওপরে বসে মাকে ভেঙচি কাটছে। বিয়ে সে রুমিকেই করবে। মা ঘরে জায়গা না দিলে নারকেল গাছে রুমিকে নিয়ে সংসার পাতবে। লোকমুখে ছড়িয়ে যাবে তাদের নাম। সকলে তাদের চিনবে নারকেল গাছ দম্পতি নামে। তরিয়াজ ভয়াবহ আতঙ্কে জর্জরিত। আহসানকে কি করেছে আজকের ক্যান্টিনের কথাটা বলবে। কাল কলেজে অভিভাবক ছাড়া ঢুকতে দেবে না তরিকে। আহসান যদি সব শুনে বকা দেয়, আবার যদি মারে। ভয়ে আতঙ্কে তরির মুখ শুকিয়ে গেল। দুপুরের টেবিলে বসে ভাত নাড়াচাড়া করে গেল সে। সেভাবেই কিছুই খেলো না। মধুবিবি তরিকে উদ্দেশ্য করে বললেন, খাও না কেন মাইয়া? খালি ভাত লাড়তাছ। ঠিকমতো না খাইলে স্বামীর আদর সোহাগ সহ্য করবা কেমনে? এমনি যা খুঁটির মতন শরীর, আমার নাতি জাতটা ধরলে তো চটকায় ফেলব। শরীর দেখছো তার? পাডার মতো তাকড়া শরীর। চাপড়া ধরলে দম আটকায়া ভসকায়া থাকবা। তরি বিষম খেয়ে এদিক ওদিক তাকালো। ববুর কি সব বাজে কথা? ছি ছি, লজ্জা লজ্জা। তবে ঘটনা আকস্মিক সত্য। আহসান ওভাবে রাতে তাকে চেপে ধরলে সত্যি তার দম আটকে আসে। ভয় আতঙ্কের মাঝে উত্তরী আরেক দফা লাজে লাল হলো, যাকে বলে লালবতী। রাতে আহসান যখন বাড়ি ফিরল,
তরি ভীত সন্তুষ্ট হয়ে আঁচল ঘোরাতে ঘোরাতে আহসানকে বলল, আপনাকে কাল একবার আমার সঙ্গে কলেজে যেতে হবে। আহসান জিজ্ঞাসানু কণ্ঠে বলল, কেন? প্যারেন্টস মিটিং? তরি কোনো জবাব দিল না, সেই বিষয়ে কোনো কথাও বলল না। সারা রাত ভয়ে তার ঘুম উবে গেল। আহসান তাকে কাল নিশ্চিত কাঁচা চিবিয়ে খাবে, যদি বাড়ি থেকে বের করে দেয়। কোথায় যাবে তরি? এসব চুলোচুলি কারবারের কথা শুনলে মনোয়ারাও তাকে বাড়িতে জায়গা দেবে না। সকালে তরির সঙ্গে আহসান স্বাভাবিকভাবে কলেজে গেল। অধ্যক্ষের রুমে গিয়ে বসতেই তিনি ক্যান্টিনের বিস্তারিত বর্ণনা আহসানের নিকট তুলে ধরলেন। তরি ভয়ে জমে গেল। আহসানের তখন আক্কেল গুরুম অবস্থা। তরির মতো শান্ত মেয়েটা এমন কেন করবে? আহসান তরিকে তখন কিছুই বলল না, কোনো প্রশ্নও করল না। কলেজের পরিবেশ বিঘ্নিত করার দায়ে তরির পক্ষ থেকে নিজেই ক্ষমা প্রার্থনা করল। অধ্যক্ষের কক্ষ হতে আহসান বেরোতেই তরি তার পিছু পিছু এলো। আহসানের হাত দুটো ধরে কেঁদে উঠে বলল, বিশ্বাস করুন, আমি ওর গায়ে আগে হাত তুলিনি। আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। ও আমার কলারে হাত দিল। আমি তারপর ওকে সরাতে ওর বুকে ধাক্কা দিয়েছি। আমি ওকে আগে মারিনি, সত্যি বলছি। আহসান হতাশা জড়িত কণ্ঠে বলল, তোমার থেকে এমন কিছু আশা করিনি তরি। পরিস্থিতি সবসময় এরকম থাকে না। পরিস্থিতি হাতের বাইরে গেলে সর্বদা শান্ত থাকতে হয়। একসঙ্গে থাকলে কথা কাটাকাটি, মন মালিন্য অস্বাভাবিক কিছুই নয়। তাই বলে এত দূর কেন গড়াবে এসব? তরি কোনো উত্তর দিতেই পারল না। তার মুখে কোনো জবাব এলোই না। আহসান মাজদাক সরারের ফোন পেয়ে কলেজ থেকে কাজে চলে গেল। সেদিন দুপুরে আহসান বাড়িতে এলো না। একেবারে সন্ধ্যায় এলো। কারণটা কি কাজের বাড়তি চাপ, নাকি তরির প্রতি ক্রোধ, আর তা কেউ জানে না। তরি আহসানের পিছু পিছু ঘরে এলো। তবে আগ বাড়িয়ে আহসানের সঙ্গে কথা বলবার মতো সাহস তার হলো না। ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। মুখে কোনো রাও অব্দি নেই। আহসান নিজের কাজে ব্যস্ত। তরি দিকে একবার ফিরেও চাইছে না। তরি এবার নিজে উঠে দাঁড়ালো। হুট করে কি যে হলো তার! আহসানকে পেছন থেকে জড়িয়ে ধরল সে। জবুথবু হয়ে আহসানের পিঠে কেমন লেপ্টে রইল। আহসান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা তাকে ঘায়েল করার মন্ত্র জেনে গেছে। আহসান নীরবতা ভেঙে শুধালো, মেয়েটার সঙ্গে ঝগড়া হলো কেন? তরি অপরাধীর সুরে বলল, রোজ রোজ কল দিয়ে কেন বিরক্ত করে আপনাকে? ওই মেয়েটাই আপনাকে কল করে, আজে বাজে কথা বলে। আমি যখনই জিজ্ঞেস করতে গেলাম আমার কলার চেপে ধরলো। বলল সে নাকি কিছুই জানে না। আমি আজ অব্দি ওই মেয়েটাকে আপনার নাম বলিনি। কিন্তু সে আপনার নাম জানে। আপনাকে কল না করলে সে কি করে আপনার নাম জানলো? পাজি মেয়ে। আহসান মনে মনে বেজায় হাসল, কিন্তু তরির সামনে তা প্রকাশ করল না। এসব বিষয়ে প্রশ্রয় দেওয়া মানে বেয়াদবিকে প্রশ্রয় দেওয়া। তরিকে খেপানোর জন্য ফের শুধালো, একটু কলই না হয় দিয়েছে, তাই বলে এভাবে ঝগড়াঝাটি করতে হবে? বান্ধবীর বরকে কল দিয়ে একটু ভালো মন্দ জিজ্ঞেস করাই যায়, এটার এমন কি? তরি বেজায় রাগ হলো। আহসানকে আরো জোরে সরে চেপে ধরে সে বলল, হুম, কেউ কল করবে না আপনাকে। আপনাকে ওই মেয়েটা বাজে দৃষ্টিতে দেখে। আপনি বোকা মানুষ, তাই বোঝেন না। মনে মনে সে আপনাকে কিছু মিছু করে। আহসান মুচকি এসে বলল, তা তুমিও কি আমাকে কিছু মিছু করো নাকি তুলতুল? তরি সেই প্রশ্নের জবাব দিতে পারল না। সে সত্যি আহসানকে কিছু মিছু করে কি, কে জানে। চলবে। গল্প নিকুঞ্জ কানন, পর্ব ৪। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।